Hello friends, today we are going to discuss another classification of verbs. Today we are going to discuss state verbs and event verbs. In modern English grammar, finite verbs are classified into broad categories. They are state verbs and event verbs. So আজকে আমরা state verbs and event verbs সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আধুনিক ইংলিশ গ্রামারে কি হয়, স্টেট ভার্বস ফাইনাইট ভার্বসকে অ্যাকচুয়ালি ফাইনাইট ভার্বস আর ক্লাসিফাইড ইন টু ব্রড ক্যাটাগরিজ। দে আর স্টেট ভার্বস অ্যান্ড ইভেন্ট ভার্বস। তো আধুনিক ইংলিশ গ্রামারে ফাইনাইট ভার্বকে অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে স্টেট ভার্বস এবং অন্যটি হচ্ছে ইভেন্ট ভার্বস। স্টেট ভার্ব সম্পর্কে আমরা বলেছিলাম যে স্টেট ভার্বস হচ্ছে কি, স্টেট ভার্বস হচ্ছে অবস্থানধর্মী ক্রিয়া, আর ইভেন্ট ভার্বস হচ্ছে ঘটনাধর্মী ক্রিয়া। এবারে আমরা স্টেট ভার্বস এবং ইভেন্ট ভার্বসের যে ক্লাসিফিকেশনগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে সেগুলোর মধ্যে প্রবেশ করব এবং জেনে নেব যে স্টেট ভার্বসের কী ক্লাসিফিকেশন আছে, কোথায় কী ব্যবহৃত হয়, এবং ইভেন্ট ভার্বসেরই বা কী ক্লাসিফিকেশন আছে, কোথায় কখন কী ব্যবহৃত হয়। তো লেটস বিগিন। সো verbs, finite verbs are classified in two broad categories. They are state verbs and event verbs. Okay, they are state verbs and event verbs. So state verbs is called in Bengali, state verbs কে আমরা বাংলাতে বলি কি, অবস্থানধর্মী ক্রিয়া, আর ইভেন্ট ভার্বস কে আমরা বলি ঘটনাধর্মী ক্রিয়া। ওকে, স্টেট ভার্বসকে আবার আমরা ভাগ করতে পারি চারটি শ্রেণীতে। স্টেট ভার্বসকে আমরা আবার চারটি শ্রেণীতে ভাগ করতে পারি। কি কি সেই শ্রেণীগুলো হলো স্টেট অফ পারসিভিং, স্টেট অফ মাইন্ড অ্যান্ড ইমোশনাল স্টেট, স্টেট অফ বিং অর রিলেশনশিপ। আমরা এই শ্রেণী বিভাগগুলোতে আমরা যদি আস্তে আস্তে প্রবেশ করি তাহলে কিন্তু আমরা স্টেট ভার্বের যে নেচারগুলো সেগুলো কিন্তু আরও খুব ভালো করে বুঝে যাব। তো প্রথম যে ক্লাসিফিকেশনটি রয়েছে স্টেট ভার্বসের, সেটি কি, স্টেট অফ পারসিভিং, বোধমূলক। স্টেট অফ পারসিভিং মিনস বোধমূলক। স্টেট অফ পারসিভিং মিনস কি, স্টেট অফ পারসিভিং মিনস যে না বোধমূলক। এবার এই স্টেট অফ পারসিভিং এর মধ্যে কি কি পড়ে? স্টেট অফ পারসিভিং এর মধ্যে পড়ে যে বোধমূলক ভার্বগুলো আছে, অর্থাৎ বাংলায় যে ক্রিয়াগুলো বোধমূলক ক্রিয়া, যেগুলোকে আমরা ফিল করি, সেগুলোই কিন্তু স্টেট অফ পারসিভিং এর মধ্যে পড়ে। সেগুলোর মধ্যে যদি আমরা উদাহরণের দিকে যাই তাহলে সেই ভার্বগুলো কি, যেমন ধরো সি, হিয়ার, ফিল, স্মেল, টেস্ট। কি কি ভার্বগুলো আছে এর মধ্যে? সি, হিয়ার, ফিল, স্মেল অ্যান্ড টেস্ট। আমরা যদি এই ভার্বগুলো দিয়ে আমরা যদি সেন্টেন্স তৈরি করি তাহলে দেখব যে এগুলো সত্যি যে কি স্টেট অফ পারসিভিং, মানে বোধমূলক। অ্যাজ পার এক্সাম্পল আমরা যদি বলি আই সি হি ইজ অনেস্ট পারসন, আই সি হি ইজ অনেস্ট পারসন। এখানে আই সি বলতে যে আইসি মানে হচ্ছে এই সি ভার্ব দিয়ে করলাম আমি। এখানে আই সি বলতে কি, আই সি বলতে এখানে আমি বুঝলাম আই সি হি ইজ অনেস্ট পারসন, সে একজন সৎ মানুষ। তো আই সি, এই যে সি ভার্বটি ব্যবহার করলাম, তাহলে সি ভার্বটি এখানে কি বোধমূলক হলো, যে আমি বুঝলাম, তাহলে বোধমূলক হলো, এই জন্য এটাকে বলা হচ্ছে কি স্টেট অফ পারসিভিং। ঠিক একইভাবে হিয়ারের ক্ষেত্রে আমরা যেমন বলতে পারি যে আই হার্ড এ বাজিং সাউন্ড, আমি একটা বাজিং সাউন্ড শুনলাম। আই হার্ড এ ইরিটেটিং সাউন্ড, আই হার্ড এ রিপিটেড ইরিটেটিং সাউন্ড, আমি একটা ইরিটেটিং সাউন্ড শুনলাম। আই হার্ড এ বাজিং সাউন্ড। এই যে শুনলাম, প্রথমে বুঝলাম, তারপরে শুনলাম, এই হিয়ার, প্রথমে সি, তারপরে দেখলাম যে হিয়ার। এই ভার্বগুলোকে আমরা পারসিভিং বলছি। কেন পারসিভিং বলছি? কারণ এগুলো সবই আমাদের বোধ, বা বলা যেতে পারে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয় কোনো না কোনো ইন্দ্রিয় দিয়ে আমরা এটাকে ফিল করছি বা বোধ করছি। সেই জন্য আইসি বলছি যে বুঝলাম, তারপরে আমরা বললাম আই হার্ড, আমি শুনলাম। ঠিক আছে, ঠিক একইভাবে ফিল, আই ফিল আ লিটল বিট টায়ার্ড, আমি একটু টায়ার্ড অনুভব করছি। আই ফিল আ লিটল বিট টায়ার্ড, আই ফিল ভেরি টায়ার্ড টুডে, আমি আজকে খুব বেশি ক্লান্তি অনুভব করছি। আই ফিল, তাহলে যে ফিল এটা অনুভব করা। ঠিক তেমনিভাবে স্মেল অ্যান্ড টেস্ট। স্মেল কি, যেমন ধরো আমরা যে কোনো কিছুর স্মেল পাই আর কি। ঠিক আছে, রোজ, দ্য রোজ স্মেলস ভেরি সুইট,
রোজ স্মেলস ভেরি সুইট, তাহলে কি যে গোলাপের খুব সুগন্ধ বেরোচ্ছে আর কি, বা পারফিউম স্মেলস ভেরি সুইট, দিস পারফিউম স্মেলস ভেরি সুইট, তার মানে এটা আমরা তার যে গন্ধ সেই গন্ধটাকে অনুভব করলাম, তাহলে এগুলো হচ্ছে বোধমূলক ভাব। ঠিক তেমনি টেস্ট, ঠিক আছে, টেস্ট যদি বলি, দ্য হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্ট ভেরি ডেলিসিয়াস, মানে খুবই সুস্বাদু। এই যে টেস্ট বললাম, এগুলো হচ্ছে তাহলে পারসিভিং ভার্ব। তাহলে পারসিভিং, স্টেট অফ পারসিভিং, মানে স্টেট ভার্বের মধ্যে যে শ্রেণীটার মধ্যে পড়লাম সেগুলো হচ্ছে স্টেট অফ পারসিভিং। কেন এটা স্টেট অফ পারসিভিং? বিকজ এটা হচ্ছে একটা ফিল করার বিষয়, বোধ করার বিষয়, অর্থাৎ আই সি বলো, আই হার্ড বলো, আই ফিল বলো, ঠিক আছে, বা টেস্ট বলো, স্মেল বলো, এগুলো সবই হচ্ছে আমরা অনুভব করি, বোধ করি, তাই এগুলোকে আমরা স্টেট অফ পারসিভিং বলি। তাহলে এটা একটা শ্রেণী বিভাগ গেল ফ্রেন্ডস। সেকেন্ড শ্রেণী বিভাগে যদি যাই তাহলে হচ্ছে স্টেট অফ মাইন্ড অ্যান্ড ইমোশনাল স্টেট। স্টেট অফ মাইন্ড এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আবেগমূলক অবস্থান। স্টেট অফ মাইন্ড অ্যান্ড ইমোশনাল স্টেট, আমাদের যে ইমোশনাল আবেগমূলক যে অবস্থানটা, সেটা কিছু কিছু ভার্ব আছে যার সাহায্যে আমরা সেই আবেগমূলক অবস্থানটাকে আমরা প্রকাশ করি। সেগুলোর মধ্যে কি আছে, আমরা লাভ, হেট, লাইক, বিলিভ, এগুলোকে এরকম ভার্বসের মধ্যে আমরা ফেলতে পারি। কোনগুলো? লাভ, হেট, লাইক, ঠিক আছে, এগুলোকে আমরা কিন্তু স্টেট অফ মাইন্ড অ্যান্ড ইমোশনালের মধ্যে আমরা ফেলতে পারি। লাভ, আই লাভ হার, এই যে লাভ, এটা হচ্ছে আমাদের আবেগ, আমাদের একটা স্টেট অফ মাইন্ড, আমাদের লাভ ওয়ার্ডটার মধ্যে দিয়ে আমাদের একটা স্টেট অফ মাইন্ডকে প্রেজেন্ট করছে, তাই হচ্ছে আই লাভ হার, ঠিক আছে। তো সেক্ষেত্রে আই লাভ হার এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টেট অফ মাইন্ড রিপ্রেজেন্ট করছে, তাই আমরা বলবো স্টেট ভার্ব। অবশ্যই স্টেট ভার্বের কোন শ্রেণীটা? স্টেট ভার্বের স্টেট অফ মাইন্ড অ্যান্ড ইমোশনাল স্টেটকে আমরা প্রেজেন্ট করছি। হেট, ঠিক আছে, হেট, আই হেট ইউ, এই যে হেট, এই যে প্রথমে লাভ বললাম, পরে হেট বললাম, শি হেটস মি, এই যাই বলো না কেন, শি হেটস মি, রাম হেটস হার ইত্যাদি, হোয়াট এভার যেগুলোই বলো না কেন, তাহলে এই লাভ, হেট, লাইক, আই লাইক হিম ভেরি ভেরি মাচ, আই লাইক হিম ভেরি মাচ। তারপরে হচ্ছে তোমার বিলিভ, আই বিলিভ হিম, আই বিলিভ হার, ঠিক আছে। ফরগেট, শি ফরগেটস টু টেক আমব্রেলা উইথ হার, সে তার সঙ্গে ছাতা নিতে ভুলে গেছে, সে ফরগেট, ঠিক আছে, সে ভুলে যায়, ঠিক আছে। শি ফরগট হতে পারে, শি ফরগট দ্য টেক্সট বুক, ফরগট টু ব্রিং দ্য টেক্সট বুক, সে টেক্সট বুকটি আনতে ভুলে গেছিল। তো এরকম আমরা বলতে পারি, এগুলো হচ্ছে স্টেট অফ মাইন্ড বা ইমোশনাল। বা অ্যাপিয়ার বলতে পারি, শি অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ মি, সে আমার সম্মুখে আবির্ভূত হলো। তাহলে এই যে ভার্বগুলো বললাম আমি, লাভ, হেট, অ্যাপিয়ার, তারপরে হচ্ছে লাইক, বিলিভ, এগুলো সবই হচ্ছে আমাদের ইমোশনাল জায়গা, ঠিক আছে। তো এই ইমোশনাল স্টেট অফ মাইন্ড অ্যান্ড ইমোশনাল স্টেট অফ মাইন্ড বা আমরা এটাকে বলি ইমোশনাল স্টেট, তাহলে এগুলোকে আমরা বলছি আবেগমূলক, ঠিক আছে। তাহলে স্টেট ভার্বের একটি শ্রেণী, আরেকটি শ্রেণী আমরা পড়লাম। এবারে থার্ড শ্রেণী যেটা রয়েছে স্টেট অফ বিইং মানে কোনো হওয়াবাচক বোঝাবে। স্টেট অফ বিইং কোনো কিছু হওয়া বোঝাবে। যেমন ধরো এর মধ্যে বি ভার্বগুলো পড়ে, যেমন ইজ, আর, আই এম এ টিচার, এই যে অ্যাম মানে হই, তাহলে স্টেট অফ বিইং এর মধ্যে পড়লো। স্টেট ভার্বে যে শ্রেণীর কথা বললাম সেই শ্রেণীর মধ্যে স্টেট অফ বিইং এ পড়লো, যে আই এম এ টিচার, এই অ্যামটা এখানে, ঠিক আছে। ইজ, শি ইজ ভেরি পুয়ার ওমেন, এই যে ইজ, সেটা কিন্তু আমাদের কিসের মধ্যে পড়লো? বিইং এর মধ্যে পড়লো। স্টেট অফ বিইং কোনো কিছু হওয়া, ঠিক আছে। বা আমরা বলতে পারি এম দিয়ে বললাম, ইজ দিয়ে, দে আর ভেরি গুড প্লেয়ার্স, তারা খুব ভালো খেলোয়াড়, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে আমাদের কিসের মধ্যে পড়ে? আমাদের স্টেট অফ বিইং এর মধ্যে পড়ে। এর মধ্যে আরেকটি যেমন বলা যেতে পারে রিমেইন, ঠিক আছে, শি রিমেন্স ভেরি কোয়াইট, সে খুব চুপচাপ থাকে, ঠিক আছে। শি রিমেইনড সাইলেন্ট, সে চুপচাপ ছিল। এই যে রিমেইন বলো, হওয়া, থাকা, এই সমস্ত বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা যে বলছি এটাকে স্টেট অফ বিইং। ওকে, নেক্সট আমরা যে 4 নম্বর যে ক্লাসিফিকেশনটা বলবো সেটা হচ্ছে কি রিলেশনশিপ। এবার এই রিলেশনশিপের মধ্যে আরেকটি জিনিস মাথায় রাখবে, এটা সম্বন্ধবাচক। বাংলায় যখন আমরা কারক করেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে কারকে সম্বন্ধ পদ হয়, ঠিক আছে। সম্বন্ধ পদ কারোর অধীনে কিছু থাকলে এরকম হিসেবে সম্বন্ধ পদ হয়। রাজার ছেলে, ঠিক আছে, ধনীর পুত্র, এই যে এই সমস্ত বিষয়গুলো আমরা
গাছের ফল, এগুলো হচ্ছে আমরা সম্বন্ধ বাচক পদ বা সম্বন্ধ পদ করেছিলাম বাংলা ব্যাকরণে। ইংলিশে সেই ভার্বগুলোকে আমরা বলবো কি রিলেশনশিপ, মানে স্টেট অফ রিলেশনশিপ বলতে পারি। স্টেট ভার্বসের একটি শ্রেণী, সেটা হচ্ছে রিলেশনশিপ বা সম্বন্ধবাচক। সেক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাভ দিয়ে বলতে পারি উই হ্যাভ এ, আই হ্যাভ এ ফ্যামিলি, আই হ্যাভ এ গুড ফ্যামিলি, আমার এটা খুব সুন্দর পরিবার আছে, আই হ্যাভ এ মোটর কার, ঠিক আছে। এই সমস্ত কিন্তু আমরা বলতে পারি রিলেশনে, মানে হ্যাভ ভার্বটাকে আমরা ব্যবহার করতে পারি। ওন করতে পারি ওন, আই ওন এ মোটর কার, আমি একটা মোটর কারের মালিক আর কি, ওন, ঠিক আছে। আই ওন এ বিউটিফুল ফ্ল্যাট, আমার একটা সুন্দর ফ্ল্যাট আছে, মালিক আমি। এই যে ওন, হ্যাভ বলো, তারপরে ও উই উই অল অল ও টু আর মাদারল্যান্ড, আমরা প্রত্যেকে আমরা আমাদের মাদারল্যান্ডের প্রতি ঋণী, ও, ঠিক আছে। ঠিক তেমনিভাবে বিলং, ঠিক আছে, বিলং, আই বিলং টু এ মিডল ক্লাস ফ্যামিলি, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আই বিলং টু এ মিডল ক্লাস ফ্যামিলি, ঠিক আছে, এরকম। বা আমরা ডিজার্ভ বলতে পারি, ডিজার্ভ, শি ডিজার্ভস অল দ্য প্রেজ, সে সমস্ত রকমের প্রেজ সে ডিজার্ভস করে, শি ডিজার্ভস। এই ভার্বগুলোকে আমরা রিলেশনশিপের মধ্যে ফেলছি আর কি, সম্বন্ধবাচকের মধ্যে, বাংলায় যেটাকে আমরা সম্বন্ধবাচক বলছি, সেই সম্বন্ধবাচকের মধ্যে কিন্তু এই ভার্বগুলো পড়ছে, হ্যাভ, ওন, ও, বিলং, ডিজার্ভ, এই সমস্ত ভার্বগুলো, ঠিক আছে। তো আমরা স্টেট ভার্বের শ্রেণীগুলো আলোচনা করলাম, প্রত্যেকটি শ্রেণী আমরা বিস্তারিত আলোচনা করলাম। এবারে আমরা ইভেন্ট ভার্বসের যে শ্রেণীগুলো আছে, ইভেন্ট ভার্বস, দেখো ইভেন্ট ভার্বসই আমাদের বেশি থাকে। তো ইভেন্ট ভার্বস হচ্ছে ঘটনাধর্মী ভার্বস, যেমন এগুলোর মধ্যে আমি বলতে পারি গো, বাই, সেল, ঠিক আছে, আমি যাওয়া, কোনো কিছু কেনা, যাওয়া আসা, এগুলো আমাদের ইভেন্ট ভার্ব বলতে পারি, মানে ঘটনাধর্মী, কেনা বেচা, ঠিক আছে, বা বাই, সেল, এগুলোকে আমরা ইভেন্ট ভার্ব হিসেবে বলতে পারি। এবার এই ইভেন্ট ভার্বকে একটা ক্লাসিফিকেশন করা হয়েছে ছোট্ট করে, সেটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট আর একটা হচ্ছে রিপিটেড ইভেন্ট। তো সিঙ্গেল ইভেন্ট অ্যান্ড রিপিটেড ইভেন্টের যে ডিফারেন্সটা সেটা বোঝাতে গেলে একটা আমি যদি একটা ভার্ব নেই, যেমন ধরো বাই, ঠিক আছে, তো বাই দিয়ে আমি যদি বোঝাই তাহলে এরকম বোঝায় যে হি বট এ পেন, ঠিক আছে, হি বট এ পেন, অর হি বট ভেজিটেবলস, হি বট ভেজিটেবলস, ঠিক আছে, হি বট ভেজিটেবলস, সে শাকসবজি কিনেছিল। আবার আমরা যদি বলি হি বাইস ভেজিটেবলস রেগুলারলি, সে রেগুলারলি মানে প্রতিনিয়ত বা প্রতিদিনই কি করে ভেজিটেবলস কেনে, ঠিক আছে। তাহলে ও ক্ষেত্রে কি হলো, যখন প্রতিদিনই কেনে তখন হচ্ছে রিপিটেড, মানে বলতে চাইছি যে ইভেন্ট ভার্বকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট আর একটা হচ্ছে রিপিটেড ইভেন্ট। একটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট আর একটা হচ্ছে রিপিটেড ইভেন্ট। সিঙ্গেল ইভেন্টে কি আমি একটা কাজ করলাম, আই সেল মাই ওল্ড মোটর কার, আই সেল মাই ওল্ড মোটর কার, আই সেল মাই ওল্ড মোটর কার, আমি বেচি, বা আই সোল্ড বলি, আমি যদি বলি আই সোল্ড মাই ওল্ড মোটর কার, আমি আমার ওল্ড মোটর কারটাকে আমি বেচে দিয়েছিলাম বা বেচলাম। এবার এরকম যদি বলি যে আই সেল, আমি বেচি, ঠিক আছে, আই সেল সেকেন্ড হ্যান্ড মোটর কার, ঠিক আছে, ফ্রিকোয়েন্টলি বা রেগুলারলি, ঠিক আছে, আমি অত ব্যবসা করি, বিজনেস করি, তো আমি আই সেল সেকেন্ড হ্যান্ড মোটর কার রেগুলারলি বা ফ্রিকোয়েন্টলি, তখন সেক্ষেত্রে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রিপিটেড ইভেন্ট। একটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট আর একটা হচ্ছে রিপিটেড ইভেন্ট। যদি এই শ্রেণীটা সম্পর্কে খুব একটা বিস্তারিত কিছু ব্যাপার নেই, তো মূলত আমাদের যেটা ভাবতে হবে যে ইভেন্ট ভার্ব যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ঘটনাধর্মী, সেগুলোর মধ্যে গো বলো, কাম বলো, ঠিক আছে, বাই, সেল, ঠিক আছে, রান, এগুলো হচ্ছে আমাদের ঘটনাধর্মী আর কি, যেগুলোকে ঘটনাকে রিপ্রেজেন্ট করে, সেগুলো হচ্ছে আমাদের ইভেন্ট ভার্ব। আর বাদ বাকি যে স্টেট ভার্ব হচ্ছে একটা অবস্থান, সেটা মনের অবস্থান হতে পারে, ঠিক আছে, সেই মনের অবস্থান হতে পারে। সেই অবস্থান অনুযায়ী আমরা আবার ভাগ করেছিলাম সেটাকে স্টেট অফ পারসিভিং, স্টেট অফ মাইন্ড, স্টেট অফ বিং অ্যান্ড রিলেশনশিপ, এবং প্রত্যেকটার উদাহরণও দেখেছিলাম। তো আমরা এইভাবে একটা ফাইনাইট ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে স্টেট ভার্ব অ্যান্ড ইভেন্ট ভার্ব, এবং তার শ্রেণীগুলো দেখলাম। কিন্তু এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিফারেন্স বিটুইন স্টেট ভার্বস অ্যান্ড ইভেন্ট ভার্বস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মেইন ডিফারেন্স between state verbs and event verbs, ঠিক আছে। তো state verbs are used only in non-progressive forms, but event verbs are used in both progressive and non-progressive forms. তো কি বলছে যে ডিফারেন্স কি আছে স্টেট ভার্ব এবং ইভেন্ট ভার্বের মধ্যে? ডিফারেন্ট হচ্ছে স্টেট ভার্বস আর ইউজড অনলি ইন নন প্রোগ্রেসিভ, স্টেট ভার্বস আর ইউজড অনলি ইন নন প্রোগ্রেসিভ ফর্মস। এবার এই নন প্রোগ্রেসিভ ফর্মস কি, মানে কি বলবো, কন্টিনিউ নয় এরকম ক্ষেত্রেই কিন্তু আমাদের স্টেট ভার্বসগুলো ব্যবহৃত হয়। আবার ইভেন্ট ভার্বকে যদি বলি, বাট ইভেন্ট ভার্বস আর
ইউজড ইন বোথ প্রোগ্রেসিভ অ্যান্ড নন প্রোগ্রেসিভ ফর্মস। মানে ইভেন্ট ভার্বগুলো আমাদের কন্টিনিউ সেন্সেও ব্যবহৃত হয়, এবার নন কন্টিনিউ বা নন প্রোগ্রেসিভ হিসেবেও ব্যবহৃত, মানে কন্টিনিউয়াস টেন্সেও আমরা ইভেন্ট ভার্বগুলোকে ব্যবহার করতে পারি, আবার আমরা যেটা কন্টিনিউয়াস নয় বা নন প্রোগ্রেসিভ সেটার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। কিন্তু স্টেট ভার্বস আর ইউজড অনলি ইন নন প্রোগ্রেসিভ, কিন্তু স্টেট ভার্বসকে আমরা শুধুমাত্র নন প্রোগ্রেসিভেতেই ব্যবহার করতে পারি, প্রোগ্রেসিভে কিন্তু প্রোগ্রেসিভ ফর্মে কিন্তু আমরা স্টেট ভার্বগুলোকে ব্যবহার করতে পারি না। এবার দু একটা উদাহরণের মধ্য দিয়ে বিষয়গুলোকে বোঝানো যেতে পারে। ধরা যাক একটা প্রোগ্রেসিভ যদি আমরা বলি, বা একটা যদি আমরা স্টেট ভার্ব নেই, ধরো বিলিভকে আমরা নিলাম, ঠিক আছে। এই বিলিভ যে স্টেট ভার্বটা আছে, এই স্টেট ভার্বটাকে আমরা কি করতে পারি, আমরা কিন্তু আমরা যদি বলি আই অ্যাম বিলিভিং হার্ড, এটা কিন্তু ভুল, এরকম আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। বিলিভকে আমরা বিলিভিং কখনো ব্যবহার করতে পারি না, এই স্টেট ভার্বটাকে আমরা প্রোগ্রেসিভ সেন্সে ব্যবহার করতে পারি না। আই অ্যাম বিলিভিং হার কখনো হয়নি, তোমরা কখনো কোথাও কেউ শুনে থাকবে না যে আই অ্যাম বিলিভিং বা শি ইজ বিলিভিং এরকম কিছু আছে। তো এই কেন, কারণ স্টেট ভার্বের স্টেট ভার্বস আর ইউজড অনলি ইন নন প্রোগ্রেসিভ ফর্ম, শুধুমাত্র নন প্রোগ্রেসিভ ফর্মেই ব্যবহৃত হয়। আমি বলতে পারি আই বিলিভ হার, আমি তাকে বিশ্বাস করি, ঠিক আছে, এরকম হতে পারে। তো আই বিলিভ হার হতে পারে, বাট আই অ্যাম বিলিভিং হার বা শি ইজ বিলিভিং মি এরকম কিন্তু হতে পারে না, অর্থাৎ প্রোগ্রেসিভ ফর্ম হতে পারে না। কিন্তু আমরা যদি আবার স্টেট ভার্বের দিকে তাকাই তাহলে কি হবে, স্টেট ভার্বে আবার দুটো ক্ষেত্রেই ব্যবহৃত হবে। স্টেট ভার্বে যেমন ধরো এরকম যদি বলে প্রোগ্রেসিভ অ্যান্ড নন প্রোগ্রেসিভ দুটো ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে আর কি। প্রোগ্রেসিভ ভার্ব যদি আমরা একটা প্রোগ্রেসিভ ভার্ব নেই, ইভেন্ট ভার্ব আর কি, ইভেন্ট ভার্ব দুটো ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে, প্রোগ্রেসিভ অ্যান্ড নন প্রোগ্রেসিভ। তো ইভেন্ট ভার্ব যদি আমরা নেই, অ্যাজ ফর এক্সাম্পল আমরা গো নিলাম ইভেন্ট ভার্ব, তো আমরা একটা প্রোগ্রেসিভ করছি, একটা নন প্রোগ্রেসিভ করছি খুব ইজিলি। কীরকম, যেমন হি গোজ টু স্কুল, ঠিক আছে, হি গোজ টু স্কুল আমরা বললাম, হি গোজ টু স্কুল এভরিডেও বলতে পারি, বা আমরা বললাম হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এটা নন প্রোগ্রেসিভ। আবার আমরা যদি বলি হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, এটা হচ্ছে প্রোগ্রেসিভ। তাহলে আমরা দেখলাম যে ইভেন্ট ভার্ব গো নামক যে ইভেন্ট ভার্বটা আমরা নিলাম, সেই গো নামক ইভেন্ট ভার্বটাকে আমরা প্রোগ্রেসিভ অ্যান্ড নন প্রোগ্রেসিভ দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারছি। বাট বিলিভ বলে যে আমরা প্রোগ্রেসিভ ভার্বটা বিলিভ বলে আমরা যে স্টেট ভার্বটা নিয়েছিলাম, সেই স্টেট ভার্ব কে আমরা অনলি ব্যবহার করেছিলাম শুধুমাত্র কিসে ব্যবহার করেছিলাম, নন প্রোগ্রেসিভে। কারণ আই বিলিভ আর হতে পারে, বিলিভিং হয় না, অ্যাম বিলিভিং বলো ইজ বিলিভিং বলো সেটা কিন্তু হয় না, ঠিক আছে। তো এইভাবে আমাদের আরও কিছু উদাহরণ আছে। লাভ যদি বলি, ঠিক আছে, লাভ, আই লাভ হার বা শি লাভস মি এরকম হতে পারে, কিন্তু আই অ্যাম লাভিং হার বা শি ইজ লাভিং মি অর হি ইজ লাভিং মি এরকম কিন্তু হয় না। অর্থাৎ লাভ নামক যে স্টেট ভার্ব আছে সেটা একেবারেই নন প্রোগ্রেসিভ ফর্মেই ব্যবহৃত হবে। কিন্তু স্টেট ভার্ব তুমি যদি কেম নাও বা কাম নাও আর কি, কাম নাও তাহলে কি, শি কামস হিয়ার টুডে, শি কামস হিয়ার টুডে, সে আজকে এখানে আসে, বা শি কামস হিয়ার, শি কামস টু মি, আমার কাছে আসে। নন প্রোগ্রেসিভ। আবার প্রোগ্রেসিভে শি ইজ কামিং, সে আসছে, শি ইজ কামিং টুডে। তাহলে আমরা প্রোগ্রেসিভ এবং নন প্রোগ্রেসিভ দুটি ক্ষেত্রেই কিন্তু আমরা ব্যবহার করতে পারছি কোন ভার্বকে, ইভেন্ট ভার্বকে, বাট স্টেট ভার্বকে কিন্তু ব্যবহার করা যায় না। এবার এক্ষেত্রে একটি কথা বলা প্রয়োজন, সেটা হলো কি, যে সাম স্টেট ভার্বস বা বলতে পারি সামটাইমস স্টেট ভার্বস মে বি ইউজড ইন প্রোগ্রেসিভ ফর্মস, sometimes state verbs may be used in progressive forms, but then the verbs are changed into event verb and don't remain the key state verbs. So sometimes আমরা কি করতে পারি, sometimes state verb may also be used, sometimes state verb may also be used কি in progressive form, but তখন আর কি থাকে না, তখন সেই স্টেট ভার্বগুলো আর কি থাকে না, স্টেট ভার্বগুলো আর স্টেট ভার্ব থাকে না, স্টেট ভার্বগুলো আর স্টেট ভার্ব থাকে না, বাট তখন তারা কি করে, স্টেট ভার্বগুলো স্টেট ভার্ব থাকে না, তখন হয়ে যায় তারা দে বিকাম কি, তারা তখন ইভেন্ট ভার্ব হয়ে যায়। মানে আমরা বলতে চাইছি যে কখনো কখনো আমরা স্টেট ভার্বকে প্রোগ্রেসিভ ফর্মে ব্যবহার করতে পারি, কিন্তু আমরা যখন স্টেট ভার্বকে প্রোগ্রেসিভ ভার্বে ব্যবহার করব তখন কিন্তু সেই ভার্বগুলো আর কি বললো তো, সেগুলো আর স্টেট ভার্ব থাকে না, সেগুলো ইভেন্ট ভার্ব হিসেবেই চলে আসে। অ্যাজ পার এক্সাম্পল আমরা যদি বলি উই হ্যাভ এ বা আই হ্যাভ এ হোয়াট এভার, উই হ্যাভ এ নাইস কার, উই হ্যাভ এ নাইস মোটর কার, ঠিক আছে, উই হ্যাভ এ বা আই হ্যাভ এ নাইস মোটর কার, দেন ঠিক আছে, হ্যাভ এখানে কি হিসেবে ব্যবহৃত হলো, হ্যাভ এখানে স্টেট ভার্ব হিসেবে ব্যবহৃত হলো। কিন্তু আমরা এটার আবার যদি প্রোগ্রেসিভ ফর্মে ব্যবহার করি তখন সেটা কিন্তু আর স্টেট ভার্ব থাকে না। যেমন
বলতে পারি উই আর হ্যাভিং আওয়ার লাঞ্চ, আমরা উই আর হ্যাভিং আওয়ার লাঞ্চ, বা আই অ্যাম হ্যাভিং মাই লাঞ্চ, আমি আমার দুপুরের আহার করছি। আমরা এখানে হ্যাভিং করে দিলাম, তো তখন কিন্তু আর সেটা স্টেট ভার্ব থাকলো না, তখন আর স্টেট ভার্ব থাকলো না, কারণ আমরা জানি যে স্টেট ভার্ব হ্যাভ যখন আমরা ছিল তখন সেটা বিলং টু সামথিং এরকম বুঝিয়েছিল। কিন্তু আমরা যখন হ্যাভিং করে দিলাম আই অ্যাম হ্যাভিং মাই লাঞ্চ, তখন আর সেটা স্টেট ভার্ব থাকলো না, তখন সেটা কিন্তু কি হয়ে গেল, সেটা কিন্তু একেবারে ইভেন্ট ভার্ব হয়ে গেল। ঠিক আছে, বা আমরা বলতে পারি আই ফরগট হার নেম। ঠিক আছে, আই ফরগট হার নেম, মানে এটা আমার একটা কি বলতো, ফরগট কোথায় ছিল, এটা হচ্ছে আমাদের ফরগটটা হচ্ছে স্টেট অফ মাইন্ড। আমি বললাম আই ফরগট হার নেম, আমি তার নাম ভুলে গেছিলাম। ঠিক আছে, আই ফরগট হার নেম, আমি তার নাম ভুলে গেছিলাম। এবার যদি আমি বলি যে আই এম ফরগেটিং নেমস নাওএডেজ, ঠিক আছে, তাহলে কি দাঁড়ায় যে কিছুদিন থেকে এরকম হয়েছে যে আই এম ফরগেটিং নেমস, আমি মানুষের নাম ভুলে যাচ্ছি। তখন কিন্তু করলাম ফরগেটটাকে ফরগেটিং করে দিলাম, ঠিকই আছে, কিন্তু তখন আর সেটা স্টেট ভার্ব থাকলো না, সেটা কি হয়ে গেল, ইভেন্ট ভার্ব হয়ে গেল। ক্লাসিফিকেশন দেখলেই বোঝা যাচ্ছে যে ইভেন্ট ভার্ব, সেটা ঘটনাধর্মী একটা ক্রিয়া হয়ে গেল। আগেরটা যেমন অবস্থানধর্মী একটা ক্রিয়া ছিল যে আই ফরগট হার নেম, ঠিক আছে। তো এবার আমি যখন বলছি আই এম ফরগেটিং নেমস নাওএডেজ, এখন আমি কিছুদিন হলো সাম্প্রতিককালে আমি মানুষের নাম ভুলে যাচ্ছি, তখন সেটা স্টেট ভার্ব থাকলো না, সেটি কি হয়ে গেল, ইভেন্ট ভার্ব হয়ে গেল। ঠিক আছে, তো এভাবে আমরা বিষয়গুলোকে মাথায় রাখবো। বা আমরা বলতে পারি অ্যাপিয়ার দিয়ে যদি বলি অ্যাপিয়ার, শি অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ মি, তখন তো এটা স্টেট ভার্ব, কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ নেই। শি অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ মি, সে আমার সম্মুখে উপস্থিত হয়েছিল, অ্যাপিয়ার্ড। আবার যদি আমরা বলি যে দ্য সান ইজ অ্যাপিয়ারিং ইন দ্য ইস্ট, তখন সেটা কিন্তু অ্যাপিয়ারিং করলাম ঠিকই, তখন কিন্তু সঙ্গে সঙ্গে সেটা কি হলো, ইভেন্ট ভার্ব হয়ে গেল, কারণ ওখানে একটা ঘটনাকে ডিসক্রাইব করছে, তাই সেটা একটা ইভেন্ট ভার্ব হয়ে গেল। তাহলে আমরা বলছি যে স্টেট ভার্ব যে আছে, স্টেট ভার্বস মে অলসো বি ইউজড অ্যাজ এ প্রোগ্রেসিভ ফর্ম, বাট যখন আমরা স্টেট ভার্বকে প্রোগ্রেসিভ ফর্মে ব্যবহার করব তখন দে নো লঙ্গার রিমেন অ্যাজ এ স্টেট ভার্ব, তখন তারা হয়ে যায় কি, তখন তারা ইভেন্ট ভার্ব হয়ে যায়, তখন তারা কি থাকে না, তখন তারা স্টেট ভার্ব হিসেবে কিন্তু থাকে না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটি ব্যাপার কি, দেয়ার আর সাম স্টেট ভার্বস কি হয়, হুইচ চেঞ্জেস দেয়ার মিনিং হোয়েন ইউজড ইন প্রোগ্রেসিভ ফর্ম। কি আছে, দেয়ার আর সাম স্টেট ভার্বস হুইচ কি করে, হুইচ চেঞ্জেস দেয়ার মিনিং, যখন তারা কি করে, হোয়েন ইউজড ইন প্রোগ্রেসিভ ফর্ম, যখন তারা প্রোগ্রেসিভ ফর্মে যে সাম ভার্বস আছে, সাম স্টেট ভার্বস আছে, যখন তারা প্রোগ্রেসিভ ফর্মে ব্যবহৃত হয় তখন কিন্তু তাদের যে মিনিংটা কিন্তু চেঞ্জ করে ফেলে। তাহলে এরকম দু একটি উদাহরণ আমরা বলতে পারি, যেমন ধরো লুক দিয়ে যদি আমরা বলি তাহলে এরকম দাঁড়ায় যে দ্য বয়, আমরা যদি বলি দ্য বয় লুকস লাইক হিজ ফাদার, আমরা বলি যে দ্য বয় লুকস লাইক হিজ ফাদার, ওকে, দ্য বয় লুকস লাইক হিজ ফাদার, ছেলেটি তার বাবার মতো দেখতে, দ্য বয় লুকস লাইক হিজ ফাদার, ছেলেটি তার বাবার মতো দেখতে। এবার আমরা যদি এই লুকটা, যেহেতু আমরা জানি স্টেট ভার্ব, ঠিক আছে, এই স্টেট ভার্ব এটাকে যদি আমরা মানে প্রোগ্রেসিভ ফর্মে ইউজ করি তাহলে কিন্তু তার মিনিংটা চেঞ্জ হয়। কীরকম, দ্য বয় ইজ, এরকমভাবে ওই সেন্টেন্সটাকে এভাবে করা যায়, দ্য বয় ইজ লুকিং more and more like his father, the boy is looking more and more like his father, ছেলেটি দিন দিন তার বাবার মতো হয়ে উঠছে, এটার একটা মিনিং। আর আমি যখন বললাম দ্য বয় লুকস লাইক হিজ ফাদার, ছেলেটি তার বাবার মতো দেখতে, ওটার একটা অর্থ আলাদা, ওখানকার যে লুক আছে দ্য বয় লুকস লাইক হিজ ফাদার, এখানকার লুকের যে অর্থ, আর এখানে আমরা যখন প্রোগ্রেসিভ করলাম দ্য বয় ইজ লুকিং মোর অ্যান্ড মোর লাইক হিজ ফাদার, ছেলেটি দিন দিন তার বাবার মতো হয়ে উঠছে, তাহলে এই দুটোর মধ্যে কিন্তু মিনিংয়ের পার্থক্য রয়েছে। একটা খুব সুন্দর একটা এক্সাম্পল অন্যভাবে যদি আমরা দিই তাহলে আরও ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হবে। যেমন ধরো আমরা যদি বলি দ্য শি ইজ লুকিং ভেরি গর্জিয়াস, না শি লুকস ভেরি গর্জিয়াস, শি লুকস ভেরি গর্জিয়াস। আবার যদি আমরা বলি এখানে লুকস, তাহলে স্টেট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে নন প্রোগ্রেসিভ ফর্মে। আমরা যদি এই লুকটাকে আবার প্রোগ্রেসিভ করে দিই, লুকিং করে দিই, তাহলে কি দাঁড়ায়, শি ইজ লুকিং অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে আছে। তাহলে শি লুকস ভেরি গর্জিয়াস টুডে, আর আমি বললাম যে
শি ইজ লুকিং অ্যাট মি, এই যে লুকিং অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে আছে। আর ওখানে কি, শি লুকস ভেরি গর্জিয়াস টুডে, তাকে আজকে দেখতে বেশ গর্জিয়াস লাগছে। ওখানকার লুকের যে অর্থ সেটা হচ্ছে তাকে কেমন লাগছে আজকে দেখতে, সেই অবস্থানটা। আর যখন বললাম যে শি ইজ লুকিং অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে আছে, তখন তার অর্থটা দাঁড়ালো কি, তখন তার অর্থটা কিন্তু দাঁড়ালো ঘটনাধর্মী। অর্থাৎ তার যে ঘটনাটা কি, যে সে তাকিয়ে আছে আমার দিকে তাকিয়ে, এটা একটা ঘটনা। আর যখন বলছি শি লুকস ভেরি গর্জিয়াস, ওটা একটা অবস্থান। তাহলে বলা যাচ্ছে যে কি, কিছু কিছু স্টেট ভার্ব, আমরা বললাম যে কিছু কিছু স্টেট ভার্ব যখন আমরা প্রোগ্রেসিভ ফর্মে ব্যবহার করি তখন কি হয়, দুটো আমরা ব্যতিক্রম এখানে দেখলাম। সাম স্টেট ভার্বস যখন আমরা সেগুলোকে প্রোগ্রেসিভ ফর্মে ব্যবহার করি তখন তার আর কিছু প্রোগ্রেসিভ তখন তার আর কিছু স্টেট ভার্ব থাকে না। কিছু কিছু স্টেট ভার্ব আছে যখন আমরা সেগুলোকে প্রোগ্রেসিভ ফর্মে ব্যবহার করি, কারণ স্টেট ভার্বের যে মূল শব্দ সেটা নন প্রোগ্রেসিভ হিসেবেই ইউজ হয়। কিন্তু কিছু কিছু প্রোগ্রেসিভ ভার্ব আছে যেগুলোকে আমরা কিছু কিছু স্টেট ভার্বস আছে যেগুলোকে আমরা প্রোগ্রেসিভ হিসেবে যখন ইউজ করি তখন তারা আর স্টেট ভার্ব হিসেবে থাকে না, তখন তারা ইভেন্ট ভার্ব হিসেবে পরিগণিত হয়। আবার এমন কিছু স্টেট ভার্বস আছে যেগুলোকে আমরা যখন প্রোগ্রেসিভ হিসেবে ইউজ করি তখন তার অর্থটাই বদলে যায়। তো এইভাবে আমরা উদাহরণের সাহায্যে বিষয়টিকে আমরা আজকে দেখলাম যে স্টেট ভার্বস অ্যান্ড ইভেন্ট ভার্বসের যে তুলনামূলক যে আলোচনা সেটা কিন্তু আমরা দেখলাম। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো ডাউট থাকে, আগেকার মতো সেই একই বক্তব্য, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। জানতে চাও কোথায় সমস্যা রয়েছে, কী বৃত্তান্ত, অবশ্যই আমি তোমাদের সমস্যাগুলোকে সমাধান করবার চেষ্টা করব। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একই কথা, লাইক কমেন্ট আর শেয়ার করবে। এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা, এবং ভিডিওগুলো দেখতে থাকো, বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। তো আমি পরবর্তীতে আরেকটি অন্য কোনো ক্লাস নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত টিল দেন বাই বাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।